ঈদযাত্রায় পুরনো ব্যস্ততা সদরঘাটে ট্রেন ছাড়ছে সময় মতো বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা নিতেছে। তারপর তো দেখা যায় অনেক কষ্ট। যমুনা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারের হিড়িক। চীন থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। নদী ও পানি ব্যবস্থাপনায় 50 বছরের মহাপরিকল্পনা চাইলেন প্রধান উপদেষ্টা। ভোট নিয়ে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ রিজভির। নির্বাচন পরবর্তীতে সংস্কার হবে না, মন্তব্য নাহিদের। ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যু, হাজার ছড়ানোর শঙ্কা। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপে স্বজনদের ভিড়। অভ্যুত্থানে হতাহতদের 96 কোটি টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশন। ভুয়া আহতদের কারণে জটিলতায় অপেক্ষা বাড়ছে, বললেন মীর স্নিগ্ধ। রাজধানীতে মধ্যরাতেও ঈদ কেনাকাটার ধুম। ছুটির আমেজে শপিং মলগুলোতে বাড়ছে ভিড়, চাঁদ রাত পর্যন্ত চাপ থাকার আশা। এবং হার্টে রিং পরানোর 4 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল। লম্বা সময় বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। প্রিয়জনের টানে আপন ঠিকানায় ফিরছে নগরবাসী। ঈদ ছুটির প্রথম দিনে সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ ঘরমুখী যাত্রীদের। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, তাই স্বস্তিতে যাত্রীরা। তবে যাত্রীর অভাবে নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস, আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, সবার চোখে মুখে তাই আনন্দ আর উচ্ছ্বাস। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত কষ্ট উপেক্ষা করে ফিরছেন প্রিয়জনদের কাছে। যাত্রীদের পদচারণায় মুখর সদরঘাট, তবে লঞ্চে নেই যাত্রী নেয়ার সেই চিরচেনা হাকডাক। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলগামী লঞ্চে কমেছে যাত্রী, অনেকেই আবার সড়ক ছেড়ে বেছে নিচ্ছেন স্বস্তির নৌপথ। যে কোনো বছরের তুলনায় এবার ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। বিশেষ করে লঞ্চে যাত্রীরা নারীর টানে বাড়ি যেতে পারছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। সন্ধ্যার পর বাড়তে থাকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের বাড়তি চাপ, তবে মোটামুটি সময় মতোই ছেড়ে যাচ্ছে চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠির রুটের লঞ্চগুলো। ভাড়া অনেক কম, সিটও পাওয়া যাইতেছে, পরিবেশটা অনেক সুন্দর। এতটুকু ভোগান্তি তো থাকবেই, সবসময় তো থাকে, ভালো লাগে। তারপরে একই চিত্র কমলাপুর রেল স্টেশনেও। বিগত বছরগুলোর তুলনায় এবার একটু ভিন্ন রূপে এই স্টেশন। নেই বাড়তি যাত্রী চাপ, ভোগান্তি। স্বস্তিতে ঢাকা ছাড়তে পেরে খুশি ঘরমুখ যাত্রীরা। গতবারের তুলনায় অনেক ভালো, যাত্রীরা নিয়ে পর্যন্ত 3 মাস আমার পরিবার গেছে, কালকে ছেলে গেছে, আজকে আমি যাচ্ছি। গতবার কষ্ট হয়েছিল, যেমন যাতায়াত করতে অনেক ভিড় ছিল, আর এখন অনেক সুবিধা। শুক্রবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, তবে এখন পর্যন্ত ঘটেনি বড় কোনো যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা। 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা নিতেছে। তারপর তো দেখা যায় অনেক কষ্ট। আমাদের যে যাওয়ার যে গাড়ি থাকার কথা, ডাইরেক্ট যাব, এই ধরনের গাড়ি আমরা এখন পাইতেছি না। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে অন্যান্য বারের তুলনায় যাত্রীদের আনাগোনা কম, ফলে নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস। ভোগান্তির সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। যদিও অতিরিক্ত ভাড়া আদায়কে স্বাভাবিক বলছেন কাউন্টার মালিকরা। ফিরতি ট্রিপে যাত্রী না থাকায় বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, সড়ক পথে যানবাহনের বাড়তি চাপ থাকলেও ছিল না যানজট। এতে স্বস্তিতে যাত্রী ও চালকরা। তবে ঈদ যাত্রার নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ ঘিরে টানা 9 দিনের ছুটি। প্রথম দিনে ভোর থেকেই চাপ বেড়েছে মহাসড়কে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলে চেপেও বাড়ির পথ ধরেছেন অনেকে। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে 10 কিলোমিটার যানজট দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট দেখা গেছে 7 কিলোমিটার সড়ক জুড়ে। বাস এখনো পাই নাই, গাড়ি আছে কিন্তু ওগুলো অনেক সময় লাগবে। এখন আমরা যে বুঝতেছি তাড়াতাড়ি যেটা দেবো এটাতে আমরা যাবো। যানজট অনেক, 11 দিন ছুটি পাইছি, ঈদ আনন্দ করবো, বাড়িতে যাই।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে উত্তর দক্ষিণ অঞ্চলের লাখো মানুষ। এই মহাসড়কেও গাড়ির বাড়তি চাপ। যাত্রীদের অভিযোগ হাঁকানো হচ্ছে বাড়তি ভাড়া। আগে যদি হয়েছিল আপনার 500 টাকা বা 550 টাকা, এখন 800 1000 টাকা যাচ্ছে। অনেক ভোগান্ত, এতক্ষণ আমরা চলে যেতাম, এই ভাড়ার কারণে তো হচ্ছে না। পরিবারের সাথে ঈদ করবো, দাদা দাদি নানারা নিয়ে আসছে, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি চাচ্ছে, মানে অনেক বেশি। শুক্রবার ভোর থেকে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে পদ্মা সেতুতে। অবৈধভাবে কাউন্টার যেগুলো ছিল সেগুলো নেই, তারা যেন সহজে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। সেক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক আমাদের যে আইনানুগ যে কার্যক্রম আছে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঈদ যাত্রায় 2 চাকার বাহনে চেপেও পদ্মা সেতু পাড়ি দিয়েছেন ঘরমুখো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসেবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। বৈঠকে শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তারা। প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে 2 দেশের 9 চুক্তি সহ 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে, আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ। আমাদের বাংলাদেশের জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসানে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে প্রেসিডেন্সিয়াল বেইজিং চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত বুধবার চীনে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। মারুফা রহমান, নিউজ 24। দেশের নদী ও জল ব্যবস্থাপনা নিয়ে চীনের কাছে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের জলসম্পদ মন্ত্রী লি গোয়িং এর সাথে বেইজিংয়ে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এটি তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন ছিল। এদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। তিনি জানান চীনের প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। নির্বাচন নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমনটি অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন জনগণকে আশ্বস্ত করতে ভোটের সুনির্দিষ্ট তারিখ দাবি করেন তিনি। একই অনুষ্ঠানে আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে নানা সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন আদালত, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা। শুক্রবার নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নানা মহলের সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, জনগণ ভোট দেওয়ার পরও কারচুপির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আদালতের রায়ে মেয়র পদে ফিরেছেন ইশরাক, এ নিয়ে বিতর্কের কিছু নেই। ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন, সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। নির্বাচন নিয়ে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা। অনেকে বলেন, আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচন পরবর্তীতে সরকার সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে কিনা তার নিশ্চয়তা নেই, এমন মন্তব্য করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে। জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সময়ে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা বলছে। কারণ জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কর্তৃক চলমান থাকবে, এই নিশ্চয়তা আমাদের নেই। একটা বিরতির সময় হলো, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত ৬,৩৪১টি পরিবারের মাঝে ৯৬,৬৭,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭,২৫,০০,০০০ এবং ৫,৫৯৬টি আহত পরিবারকে ৫৯,৪১,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ২৪ জুলাই আগস্টে অভ্যুত্থানে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশের ছাত্র জনতা। বিপরীতে প্রায় ২,০০০ শহীদ হয়েছেন, আহত অসংখ্য মানুষ এখনো কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। নানা অভিযোগ থাকলেও এসব হতাহতদের সহায়তায় শুরু থেকেই সজাগ অন্তর্বর্তী সরকার। গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনটির সমসাময়িক নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলন। এবং আরো আছে। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ৯৬,৬৭,০০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবে নমিনি জটিলতায় কিছু শহীদ পরিবারকে এখনো সহায়তা প্রদান সম্ভব হয়নি। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৬,৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। অভিযোগ, আন্দোলনে অংশ না নিয়েও অনেকে ভুয়া তথ্য উপাত্ত দিয়ে আর্থিক সহায়তার আবেদন করেছেন, যে কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছে সহায়তা প্রদানে। প্রতিদিন 2 থেকে 3টা ফ্রড ধরতেছি। ফ্রডগুলো কিরকম?
দেখা যায় যে আহত না, কিন্তু তারা সেজে আসে, তারা আহত হতে পারে, কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে। থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত, এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। জুলাই ফাউন্ডেশনে মোট 110 কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে 100 কোটি এবং বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোর অনুদান থেকে এসেছে 10 কোটি টাকা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 8 মাস পার হলেও এখনও মনোবল ও জনবল সংকটে পুলিশ। আর এই সুযোগে রাজধানী সহ দেশের বেশ কিছু এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই সহ সংঘবদ্ধ হামলার ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের বেশিরভাগেরই অভিজ্ঞতা নেই ঢাকায় কাজ করার, আর এই সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। পুলিশ বলছে, জেলা শহরগুলোর কর্মপরিকল্পনায় রাজধানীর সাথে রয়েছে বিস্তর ফারাক, তবে তা পুষিয়ে নিয়ে দ্রুত জনগণের আস্থা পূরণে বদ্ধপরিকর তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ 5টি মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে সম্প্রতি গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেয়ার মামলা হয়, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, আমরা ওটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে নিচ্ছি, কিন্তু আমাদের মনোবল ভাঙে নাই। বিভিন্ন বাহিনী তাদেরকে টার্গেট করে রয়েছে, তাদেরকে কিন্তু যে কোনো সময় সুযোগ পেলে তারা অ্যারেস্ট করবে, এবং আমরাও এক্ষেত্রে তৎপর রয়েছি। অপরাধী ধরতে গিয়েও শান্তিতে নেই পুলিশ। প্রতিনিয়ত হামলা, থানা ঘেরাও সহ নানা রকম বাধার মুখোমুখি হচ্ছেন তারা। সাধারণ মানুষের আস্থার ভিত্তিতে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পুলিশ ইতিহাসের বা সময়ের বিভিন্ন সময় বিতর্কিত কিংবা প্রশ্নবিদ্ধ হবে। যারা সমাজের সচেতন ভালো মানুষ তারা আক্রমণ করছে না, এখানে যারা অপরাধী, যারা সুবিধাভোগী, তারাই কিন্তু চেষ্টা করছে পুলিশের মনোবল ভাঙার জন্য, কিন্তু পুলিশের মনোবল একটুও ভাঙেনি। আইনের মধ্যে থেকেই আমরা সেসব গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। পুলিশ বলছে, পুলিশি কাজে বাধা ও মব সৃষ্টি করে হামলার মতো ঘটনা ঘটালে কঠোর হবে পুলিশ। পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, রাইট অফ সেলফ ডিফেন্সেরও তো একটি কথা রয়েছে। এর বাইরে পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, আইনগতভাবে যেটি করা দরকার সেটি আমরা গ্রহণ করব। এমন বাস্তবতায় টানা 9 দিনের ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীবাসী। ফিরে এসে আমি আমার সমস্ত কিছু ঠিক আছে কিনা, এটা আগের মতো ফিরে পাবো কিনা, এটা নিয়ে আমরা সন্দিহান। রাস্তাঘাটে যদিও বের হয়ে জ্যাম থাকবে না, কিন্তু তারপরও একটা আশঙ্কা থাকবে যে যে কোনো সময় ছিনতাই বা রাহাজানি হতে পারে। সুতরাং একটা ইয়ার সংখ্যা অবশ্যই আছে। পুরো ছুটির সময় আরও এটা একটা ভয়ের কারণ আছে, কারণ নিরিবিলি অবস্থায় হাইজ্যাকারদের দৌরাত্ম্য বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার আহ্বান মহানগরবাসীর। জুলাই অভ্যুত্থানের 8 মাস পার হলেও এখনো মনোবল আর জনবল সংকটে পুলিশ, আর এই সুযোগে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ সংঘবদ্ধ হামলার ঘটনা। এমন প্রেক্ষাপটে ঈদের 9 দিনের ছুটিতে নিরাপত্তা শঙ্কায় নগরবাসী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক, শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত 144 জন, নিখোঁজ 7 শতাধিক। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। এরই মধ্যে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ভেঙে পড়েছে ঐতিহাসিক আভা ব্রিজ। অন্যদিকে ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ বহু শ্রমিক, চলছে উদ্ধার কাজ। জরুরি অবস্থা জারি করা হয়েছে মিয়ানমারের 6 রাজ্য ও থাইল্যান্ডের রাজধানীতে। চোখের পলকে মাটির সাথে মিশে গেল 30 তলা নির্মাণাধীন ভবন। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এমন চিত্র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের। শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপথ্য থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত সাংহাই শহরের 16 কিলোমিটারের মধ্যে, যার প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত, চীন, বাংলাদেশ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয় প্রদেশে অন্তত 3টি মসজিদ ভেঙে পড়ে, প্রাণ হারান বেশ কয়েকজন। ভেঙে পড়েছে মিয়ানমারের ঐতিহাসিক আভা ব্রিজও। ফাটল দেখা দিয়েছে ভবনগুলোতে, এমনকি উপড়ে গেছে বহু সড়ক।
থাইল্যান্ডের পরিস্থিতি আরও ভয়াবহ। বহু ভবন এবং রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনে চাপা পড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। এমন অবস্থায় মিয়ানমারের সাংহাই, মান্দালয় সহ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককেও জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের ওপর আক্রমণের অভিযোগ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা এবং বাসাবাড়িতে আক্রমণের ঘটনা ঘটছে। ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানায় বাজুস। দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। এমনকি বাসা বাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারবর্গ নিরাপদ বোধ করছেন না। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। তারা ড্রেস আপ করা ছিল, সরকারি প্রশাসনের ড্রেস পরা ছিল। প্রথমে হয়তো ওনারা ভাবছিলেন যে হয়তো ওনার বাসায় তল্লাশি হবে, এবং তল্লাশির নাম ধরে তারা প্রায় 25-30 জন ঢুকে, পরবর্তীতে বোঝা গেছে যে এইটা একটা ডাকাতের চক্র। আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলা চলছেই। গত 24 ঘন্টায় প্রাণহানি অন্তত 40 ফিলিস্তিনির। পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধের কবলে পড়ে হাজারো ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ধারাবাহিকভাবে ফিলিস্তিনের গাজায় চলছে দখলদারদের হামলা। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি, বাড়ছে আহতদের সংখ্যাও। গেল 18 মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 8.5 শতাধিক ফিলিস্তিনির। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য প্রবেশ করেনি গাজায়। উপত্যকাটিতে মজুদ আছে আর মাত্র 2 সপ্তাহের খাদ্য। হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে, এমনটাই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। দখলকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এসব অভিযানের কারণে পালিয়েছে হাজারো ফিলিস্তিনি। এরই মধ্যে ইয়েমেনেও পাওয়া গেছে আরও 37টি পৃথক মার্কিন সামরিক হামলার খবর। এদিকে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলে নতুন করে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবারও তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে তীব্র বিক্ষোভ। নেতানিয়াহু প্রশাসনের উপর আর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না ইসরায়েলিরা। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আর একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকবেন। আবারও স্বাগত সংবাদে। এবারে খেলার সংবাদ। তামিম ইকবাল ও তার পরিবারের জন্য স্বস্তি ও আনন্দ। শঙ্কা, ভয় কেটে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। ফিরলেও কঠোর নজরদারি ও মেডিটেশন থাকতে হবে তাকে। সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেটে আজ স্বস্তির বাতাস। অনিশ্চয়তার শঙ্কা পেছনে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তামিম ইকবাল। জীবন মৃত্যুর দোলাচলে কাটানো কিছুদিন, প্রিয়জনের চোখের জল, অসংখ্য ভক্তের প্রার্থনা, সবকিছুর শেষে জয় হয়েছে জীবনযুদ্ধের। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য।
উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। 24 থেকে 27 মার্চ মাত্র 4 দিন, কিন্তু এই 4 দিনে যেন বদলে গেছে অনেক কিছু। অলৌকিকভাবে ফিরে আসা মৃত্যুর মুখ থেকে, যেখানে সৃষ্টিকর্তার রহমত ও কেপিজি হাসপাতালকে কৃতিত্ব দিলেন এভার কেয়ার চিকিৎসক। পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে কিছু অনাকাঙ্ক্ষিত অধ্যায়। তামিমের শারীরিক অবস্থা নিয়ে ব্যক্তিগত কিছু তথ্য প্রকাশ করা হয়েছিল, যা কাম্য ছিল না। যদিও এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সফলতম ফরওয়ার্ডদের একজন জাহিদ হাসান এমিলি ভারতের বিপক্ষে ম্যাচ না জেতার পেছনে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার সিদ্ধান্তহীনতার দিকে ইঙ্গিত তার। ফরওয়ার্ড লাইনে দেখতে চেয়েছিলেন ঘরোয়া লিগের পারফর্মার আলামিনকে, আর মাঝ মাঠে চেয়েছিলেন জামাল ভুঁইয়ার এক্সপেরিয়েন্স। হামজাকে দিয়েছেন 10-এ 10, তবে আক্ষেপ বাকিদের বেসিক স্কিল নিয়ে। জাতীয় দলের সাবেক ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলির মতে ফুটবল নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছিল তার জন্য হলেও ভারতের বিপক্ষে 3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচ দিয়েই শুরু হতে পারত ফুটবলের নবজাগরণ। বিকজ হামজা আসার পর অফ দ্য ফিল্ড যেভাবে ফুটবলে হাইপ তৈরি হয়েছিল, ম্যাচটা যদি জিততে পারতাম আপনি চিন্তা করতে পারতেন না ফুটবলটা আসলে কোন অবস্থায় চলে যায়। ইন্ডিয়াকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ জয়, ফুটবলের একটা জাগরণ তৈরি করে ফেলতে পারতাম। আর্মব্যান্ড অন্য কারো হাতে থাকলেও ক্লাসিকোর ময়দানে লাল সবুজদের ফুটবল তারকা হামজা চৌধুরী ছিলেন লিডার। প্রতিপক্ষ দলের ফরওয়ার্ড সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের থামিয়েছেন একের পর এক ট্যাকেলে। চৌধুরী সাহেবের কাছেই পুরো টিম ইন্ডিয়া কুপকাত। এমিলিও তাই হামজাকে দিয়েছেন 10-এ 10। সময় যে ইন্টারসেপশনগুলি করেছে সেগুলি খুব বিপজ্জনক হতো, আমরা গোল কনসিডার করতে পারতাম। ঠিক একটা সেট পিসে অন্যরকম মার্ক করছে, আপনি যদি দেখেন যেটা সুনীল হেড করেছিল। প্লাসও রহমতকে খুব ইজিলি বিট করছিল, ও কিন্তু ম্যাচটা রিড করছে। আপনি দেখবেন 2-3 বার কিন্তু সে লিস্টন প্লাসও কিন্তু ট্যাকেল করেছে, তার সে পুরোপুরি পালন করেছে। আবার কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমাদের প্লেয়াররা তাকে প্রপার সাপোর্টটা করতে পারেনি। আমি বলবো যে হামজার অভিষেক হয়েছে, আমি বলবো 10-এ 10। সাবেক অধিনায়কের চোখে ট্যাকটিক্যাল ভুল করেছেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। ম্যাচ জেতার জন্য ফরওয়ার্ড আল আমিনকে সুযোগ দেওয়া উচিত ছিল, কেননা গোল করাটা যে অভ্যাসের ব্যাপার। মাঝমাঠে জামালের উপস্থিতিও হতে পারত ভীষণ গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে দেখেন সেকেন্ডটা পুরোটাই কিন্তু ডমিনেট করছে ইন্ডিয়া দল। হ্যাঁ, তো স্পেশালি মিডফিল্ডে হামজা একা পড়ে গিয়েছিল। হামজার সাথে যদি আপনি জামাল এবং বড় সোহেলকে দিতেন, চন্দনকে না দিয়ে ওই সময়টা, আমার কাছে মনে হয় এইটা একটা বড় ভালো সিদ্ধান্ত হতো। বিকজ জামাল ইজ ভেরি এক্সপিরিয়েন্স। তারপরে যেটা জনি যে সুযোগগুলি পেয়েছে, শাহরের ইমন একটা হেডে ওপেন সুযোগ পেয়েছিল, হৃদয় সুযোগ পেয়েছে। ওই সময় যদি ওই পজিশনগুলিতে যদি আলামিন স্ট্রাইকার হিসেবে থাকতো, সে গোল করতে জানে। গোল করা একটা হ্যাবিটের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। মিডফিল্ডারের প্লেয়ারদের বল হচ্ছে দেয়া, হ্যাঁ, গোল করা হচ্ছে স্ট্রাইকারদের কাজ। সুতরাং আলামিন হয়তো থাকলে ওইগুলি গোলে কনভার্ট করতে পারতো। বাংলাদেশকে এশিয়ান কাপের মূল মঞ্চে দেখছেন এমিলি, সেজন্য দলের ফরওয়ার্ডদের কাজে লাগাতে জানতে হবে কোচিং ইউনিটকে। দুইটা মিলেই কিন্তু হয়েছে, কিছু প্ল্যানের আবার। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। আমরা ডিসএগ্রি করছি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।